ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC-77 ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স। এই ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 3 এর Part-1 আজকে আমরা পড়ব, দ্যাট ইজ টাইপ অফ প্ল্যান্ট অর মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েট হ্যাজার্ডস। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। Rapid industrial growth leads to invention of machines of different types, shapes and construction. মানে ইন্ডাস্ট্রিতে খুব দ্রুত উন্নতি হচ্ছে এবং তার জন্য কি হচ্ছে, বিভিন্ন ধরনের, বিভিন্ন টাইপের, বিভিন্ন কনস্ট্রাকশনের মেশিন তৈরি হচ্ছে। ওকে, প্রোডাক্ট অ্যান্ড or process specific machine designs will vary from industry to industry. এই ব্যাপার, একটা ইন্ডাস্ট্রি থেকে অন্য ইন্ডাস্ট্রিতে সেই অন্য জিনিস ব্যবহার হচ্ছে। কোনো ইন্ডাস্ট্রিতে কী প্রোডাক্টটা তৈরি হচ্ছে, কী ধরনের প্রোডাকশন প্রসেস সেখানে ব্যবহার হচ্ছে, তার উপরেই মেশিনের ডিজাইনের পরিবর্তন হচ্ছে। ওকে, দো সাচ মেশিনস মে নট হ্যাভ অ্যাভেলেবল ফর ইন্স্যুরেন্স ইন লার্জ নাম্বারস, they involve high values, pose high risk exposures or accident susceptibilities, and underwriter may require support from technically qualified people for exposure assessment tasks in respect of such machinery and equipment. তাহলে এই ধরনের মেশিন হয়তো সংখ্যায় খুব বেশি থাকছে না, কিন্তু প্রতিটি মেশিনের ভ্যালু এগুলো অনেক বেশি হতে পারে এবং এগুলোর সঙ্গে অনেক বেশি, মানে অনেক হাই রিস্ক এক্সপোজার বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও এগুলোর বেশি থাকতে পারে। মানে কি বলতে চাইছি, ধরো মেশিনের সংখ্যা কম কিন্তু এক একটা মেশিনের ভ্যালু অনেক বেশি। তাই একটা মেশিনের বড় কোনো যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য একটা বড় ক্লেম আসতে পারে, এবং এই ধরনের মেশিনারি এবং ইকুইপমেন্টের রিস্ক কতটা সেটা অ্যাসেস করার জন্য একজন আন্ডাররাইটারের টেকনিক্যালি কোয়ালিফাইড পার্সনের সাহায্য লাগে। কারণ আন্ডাররাইটার সব ধরনের কমপ্লিকেটেড মেশিনারির টেকনিক্যাল ডিটেলস নিজে জানবেন এমনটা নাও হতে পারে। তাই এক্সপার্ট ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল এক্সপার্ট এসে দেখবে যে মেশিনটা কিভাবে কাজ করছে, মেশিনের কন্ডিশন কেমন, কতদিনের পুরনো মেশিন, ঠিক মতন মেনটেন্যান্স হয়েছে কি না, কী ধরনের লস এই মেশিন থেকে হতে পারে, মেশিনের রিস্ক কতটা, এগুলো সব ঠিক করবে একজন এক্সপার্ট। ওকে, নেক্সট আমরা দেখবো, দেখো বয়লার্স। মানে আমরা বেসিক্যালি এখানে আজকে পড়বো হচ্ছে যে কী ধরনের মেশিন জেনারেলি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। তার মধ্যে প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বয়লার্স। ঠিক আছে, বয়লার হলো এমন একটা ইকুইপমেন্ট যেখানে ওয়াটারকে হিট করে হাই প্রেশারে স্টিম তৈরি করা হয় এবং এই স্টিম পরে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস বা অন্যান্য মেশিন চালানোর কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে বয়লারের কাজ। কি বলছে দেখো, boilers and associated equipment used for generation of steam at pressure for the purpose of some industrial processes or for driving electricity generating and other machines. Okay, তাহলে আমরা যেটা জানলাম যে বয়লার এবং অ্যাসোসিয়েট ইকুইপমেন্ট ব্যবহার করা হয় প্রেশারের মধ্যে স্টিম জেনারেট করার জন্য। ওকে, এই স্টিম ব্যবহার করা যেতে পারে কিসের জন্য, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের জন্য কাজে লাগে, ইলেকট্রিসিটি জেনারেটিং মেশিন চালানোর জন্য কাজে লাগে, আরও অন্যান্য মেশিন চালানোর জন্য কাজে লাগে। ধরো একটা ফ্যাক্টরিতে একটা বয়লার আছে, ঠিক আছে, তাহলে জলকে হিট করে হাই প্রেশারে স্টিম তৈরি হচ্ছে এবং সেই স্টিম থেকে মেশিনটা চলছে। অর্থাৎ বয়লার নিজে ফাইনাল প্রোডাক্ট তৈরি করছে না, কিন্তু বয়লারটা কী তৈরি করছে, স্টিম তৈরি করছে এবং সেই স্টিমের জন্যই সেই স্টিমটা অন্য কাজে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটেড হ্যাজার্ডস। কী আছে দেখো বয়লারের, দ্য মেজর রিস্ক ইন বয়লার্স ইজ জেনারেলি দ্যাট অফ এক্সপ্লোশন অ্যান্ড কোলাপস। তাহলে এটা হচ্ছে বয়লারের সব থেকে বড় রিস্ক, এক্সপ্লোশন। কারণ বয়লারের ভেতর হাই প্রেশার স্টিম থাকছে, যদি প্রেশার কন্ট্রোলের বাইরে কোনোভাবে চলে যায় তাহলে বয়লারটা কিন্তু এক্সপ্লোড করতে পারে। ঠিক আছে, প্রেশারটা বেশি হয়ে গেলে তখন সেটা এক্সপ্লোড করতে পারে। নেক্সট হচ্ছে এবং কোলাপস করতে পারে। নেক্সট হচ্ছে যে ইন অ্যাডিশন বয়লার্স অ্যান্ড আদার অ্যান্সিলারি প্ল্যান্টস আর সাসেপ্টেবল টু ড্যামেজ ফ্রম ওভারহিটিং ডিউ টু স্টোরেজ অফ ওয়াটার অর দ্য প্রেজেন্স অফ গ্রিস অর স্কেল ফর্মিং ইম্পিউরিটিস ইন দ্য ফিড ওয়াটার। ওকে, তাহলে এটাও একটা বড় প্রবলেম যে ওভারহিটিং হয়ে যেতে পারে, কারণ এর মধ্যে স্টোরেজ অফ ওয়াটার থাকছে। তাই জন্য যদি কোনোভাবে এনাফ ওয়াটার ওর মধ্যে প্রেজেন্ট না থাকে তাহলে বয়লার কিন্তু অতিরিক্ত গরম হয়ে যেতে পারে এবং জল কমে গেলে
কুলিংটাও কমে যাবে, টেম্পারেচার অতিরিক্ত বেশি হয়ে যাবে, ওভারহিটিং হয়ে গিয়ে সেখানে ব্লাস্ট করে যাবে। ওকে, নেক্সট আমরা দেখব কি, নেক্সট খুব বেশি যেটা ফ্যাক্টরিতে ইউজ হয় দ্যাট ইজ প্রেশার প্ল্যান্ট। এই প্রেশার প্ল্যান্ট আসলে কি? প্রেশার প্ল্যান্ট হচ্ছে এমন একটা ইকুইপমেন্ট যেখানে স্টিম, লিকুইড বা গ্যাস প্রেশারের মধ্যে স্টোর করা হয়। ওকে, কি বলছে দেখো, প্রেশার প্ল্যান্ট ফর স্টোরেজ অফ স্টিম, লিকুইড অ্যান্ড গ্যাসেস আন্ডার প্রেশার। আচ্ছা, অ্যাসোসিয়েটেড হ্যাজার্ডস কি বলছে দেখো, দ্য মেজর রিস্ক ইন প্রেশার প্ল্যান্টস আর জেনারেলি দ্যাট অফ এক্সপ্লোশন ডিউ টু ইন্টারনাল প্রেশার অ্যান্ড কোলাপস। তাহলে সেম অ্যাজ বয়লারের মতনই এর মেন হ্যাজার্ড হচ্ছে এক্সপ্লোশন ডিউ টু ইন্টারনাল প্রেশার। নেক্সট আমরা দেখব স্টিম টারবাইন। স্টিম টারবাইনের কাজ কি? বেসিক্যালি স্টিম টারবাইন মূলত প্রাইম মুভার হিসাবে কাজ করে, অর্থাৎ একটি মেকানিক্যাল পাওয়ার ধরো তৈরি করে এবং সেই পাওয়ার দিয়ে বিভিন্ন ধরনের কাজ হয়, যেরকম ইলেকট্রিসিটি জেনারেট হয়, হেভি ডিউটি রোটারি পাম্পস চলে, কম্প্রেসার্স চলে, এগুলো সব চালানো হয় টারবাইন স্টিম দ্বারা উৎপন্ন স্টিম দিয়ে। Steam turbines are primarily used as prime movers to run electricity generators, heavy duty rotary pumps and compressors. এই যে প্রাইম মুভার্স মানে কি? প্রাইম মুভার্স হচ্ছে এমন একটা মেশিন যেটা যেটা থেকে মূল মেকানিক্যাল পাওয়ারটা মানে সাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে প্রাইম মুভার্স। ওকে, এর সঙ্গে কি কি অ্যাসোসিয়েটেড হ্যাজার্ডস রয়েছে দেখব। দিস প্রেজেন্টস আ ক্যাটাস্ট্রফি রিস্ক ইন that the speed and weight of the revolving parts can create a complete disruption of the entire turbine due to centrifugal forces. তাহলে এখানে একটা মেন হ্যাজার্ড হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে একটা মানে রিস্ক থাকে। সেন্ট্রিফিউগাল ফোর্স মানে কি? স্টিম টারবাইনের ভেতরে পার্টস কি হয়, খুব হাই স্পিডে ঘুরতে থাকে, তাই রিভলভিং পার্টসের স্পিড এবং ওয়েটটা খুব গুরুত্বপূর্ণ। যদি সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে কোনো সমস্যা হয় তাহলে পুরো টারবাইন কিন্তু মানে একদম পুরো ড্যামেজ হয়ে যেতে পারে, কারণ হাই স্পিডে জিনিসটা ঘুরছে, তাই সেন্ট্রিফিউগাল ফোর্সটা সেখানে ঠিকভাবে মেনটেন রাখাটা খুব দরকার। হেভি ক্লেমস হ্যাভ বিন মেড বাই ইন্স্যুরার্স ইন কানেকশন উইথ দিস রিস্ক। ওকে, খুব বড় রিস্ক এখানে হয়। হেভি ক্লেম আসে, ভাইব্রেশন ব্রট অ্যাবাউট বাই ডিস্টার্বড ব্যালেন্স অফ দ্য rotor or by gearing becoming defective may result in the stripping of several rows of blades. তাহলে ভাইব্রেশনের ফলে টারবাইনের ব্লেডসের অনেকগুলো রো ড্যামেজ বা স্ট্রিপ হয়ে যেতে পারে। তাহলে সেই ভাইব্রেশনটাকে যদি ঠিকভাবে মেনটেন না হয়, ভাইব্রেশনের স্পিডটা এবং তার মধ্যে যে সমস্ত টারবাইনের মধ্যে যেগুলো তোমার যে সমস্ত জিনিসপত্র রয়েছে তাদের ওয়েট এবং স্পিড, তাহলে কিন্তু এই সেটা ড্যামেজ হয়ে যেতে পারে। সাচ ব্রেকডাউনস আর দেয়ারফর এক্সপেন্সিভ। ওকে, নেক্সট আমরা দেখব কি, ইঞ্জিনস। বিভিন্ন ধরনের ইঞ্জিনের কথা দেখো এখানে বলা রয়েছে, তার মধ্যে স্টিম ইঞ্জিন আছে, গ্যাস ইঞ্জিন আছে, ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, এগুলো সব কি হয়, ইঞ্জিন বেসিক্যালি ব্যবহার করা হয় মেশিন চালানোর জন্য, এটা আমরা সবাই জানি। দেখো কি বলছে, ইঞ্জিন such as steam, gas, diesel or petrol engines used for driving machines। এখানে কি কি অ্যাসোসিয়েটেড হ্যাজার্ডস রয়েছে? These often suffer from overheating caused due to leak of cooling water or failure of water circulating in system। তাহলে মেইন যেটা হ্যাজার্ড আছে সেটা হচ্ছে ওভারহিটিং। তাহলে ইঞ্জিন ওভারহিটিং হয়ে যেতে পারে কিসের জন্য? লিক অফ কুলিং ওয়াটার অর ফেলিওর অফ ওয়াটার সার্কুলেশনের কারণে ইঞ্জিন গরম হয়ে যেতে পারে, কুলিং সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে ওভারহিটিং লিডস টু ক্র্যাকিং অফ সিলিন্ডার হেডস অ্যান্ড সিজার অফ পিস্টনস। তাহলে অতিরিক্ত যদি ওভারহিট হয়ে যায় তাহলে সিলিন্ডার হেডস ক্র্যাক হয়ে যেতে পারে, অর্থাৎ সিলিন্ডার হেডের স্ট্রাকচারে ক্র্যাক তৈরি হতে পারে। নেক্সট হচ্ছে এক্সেসিভ ওয়্যার ইন বিয়ারিং প্রডিউসেস ইররেগুলার রানিং অ্যান্ড ভাইব্রেশন হুইচ ক্যান কজ ডিস্টরশন অর ব্রেকেজ অফ দ্য ক্র্যাঙ্কশ্যাফট। তাহলে এক্সেসিভ ওয়্যার ইন বিয়ারিং মানে ইঞ্জিনের বিয়ারিংয়ে এক্সেসিভ যদি ওয়্যার হয়ে যায় তাহলে ইঞ্জিন ইররেগুলারলি রান করতে পারে, এতে ক্র্যাঙ্কশ্যাফট ড্যামেজ হয়। নেক্সট আমরা দেখব মেটেরিয়াল হ্যান্ডলিং, মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট। ওকে, এর মধ্যে দেখো মেটেরিয়াল হ্যান্ডলিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, যেরকম ক্রেনস
রয়েছে, লিফটস রয়েছে, কনভেয়ার্স রয়েছে, ফর্কলিফটস, মোবাইল ক্রেন, ফিক্সড ক্রেন। এগুলোর বেসিক্যালি কাজ কি? এগুলো হচ্ছে মেটেরিয়ালস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা বিভিন্ন ধরনের মানুষকেও এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করানোর জন্য এই মেশিনারিগুলো ব্যবহার করা হয়ে থাকে। ওকে, দেখো কি বলছে, মেটেরিয়াল হ্যান্ডলিং মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট সাচ অ্যাজ ক্রেনস বোথ মোবাইল অ্যান্ড ফিক্সড, লিফটস, কনভেয়ার্স, ফর্কলিফটস অ্যান্ড লাইক। এদের কী কী ইউজেস রয়েছে আমরা কি দেখব? দোজ আর ইউজড ফর মুভমেন্ট অফ মেটেরিয়ালস, মেন অ্যান্ড মেশিনস এটসেট্রা। বিভিন্ন মালপত্র, মেশিন এবং মানুষজনকেও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়। অ্যাসোসিয়েটেড হ্যাজার্ডস দেখো, all lifts, cranes and handling plant and contractors plant are subject to the risk of mechanical and electrical breakdown. Mechanical and electrical breakdown এখানে সব থেকে বড় রিস্ক। বার্নিং আউট অফ ড্রাইভিং মোটরস ইজ কমন, যে ড্রাইভিং যে মোটরটা সেটাতেই হয়তো আগুন লেগে গেল। গিয়ারিং, শ্যাফটস অ্যান্ড বিয়ারিং ক্যান আনলেস আ কেয়ারফুল কন্ট্রোল ইজ কেপ্ট অন দ্য মেনটেন্যান্স অ্যান্ড অপারেশন। তাহলে এগুলোর ওপর একটা কেয়ারফুল মেনটেন্যান্স রাখতে হবে। নেক্সট, ক্রেনস আর লায়াবল টু টপল ওভার ডিউ টু ওভারলোডিং, স্ট্রং আনস্টেবল গ্রাউন্ড কন্ডিশন অ্যান্ড এরার্স ইন অপারেশন। তাহলে যদি ওভারলোডিং হয়ে যায় বা অপারেশনের সময় যদি কোনো এরার হয় বা আনস্টেবল কোনো একটা গ্রাউন্ড কন্ডিশনের ওপর সেটাকে যদি ইনস্টল করা হয় তাহলে কিন্তু এখানে রিস্ক থাকে। টপলিং ওভার অফ ক্রেনস ইজ ইউজুয়ালি আ সিরিয়াস ম্যাটার ইনভলভিং মেজর রিপেয়ার্স। Surrounding property of owners or third party may be involved and accidents causing injuries to employees and third parties are common. তাহলে শুধুমাত্র যে সারাউন্ডিংয়ে প্রপার্টিটা রয়েছে বা সেই সারাউন্ডিংয়ে ড্যামেজ হয় তা নয়, তার পাশে আশেপাশে বিভিন্ন রকম থার্ড পার্টি ড্যামেজও এই মেশিনের দ্বারা হতে পারে এবং সেটা কিন্তু বেশ একটা বড় মতন ড্যামেজ। ড্যামেজেস টু গুডস বিং লিফটেড ইজ আ কনস্ট্যান্ট হ্যাজার্ডস, মানে অবশ্যই যদি ক্রেনসটাই যদি ড্যামেজড হয়ে ভেঙে পড়ে গেল তাহলে যে গুডসটা সে ক্যারি করছিল তাহলে সেটাও পুরো নষ্ট হয়ে গেল, সেই গুডসটাও পড়ে গেল, নষ্ট হয়ে গেল। নেক্সট আমরা দেখব কি, পাম্পস। বিভিন্ন ধরনের পাম্প ব্যবহার করা হয় তোমার ফ্যাক্টরিতে। তাহলে পাম্প বেসিক্যালি ব্যবহার করা হয় কিসের জন্য? লিকুইড বা গ্যাস এক মেশিন থেকে অন্য মেশিনে বা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য পাম্প ব্যবহার করা হয়। ওকে, দেখো কি বলছে, পাম্পস ইউজড ফর কনভেইং লিকুইড অ্যান্ড অর গ্যাসেস ফ্রম ওয়ান মেশিন টু অ্যানাদার অর ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। মানে ধরো একটা ট্যাঙ্ক থেকে অন্য একটা ট্যাঙ্কে লিকুইড পাঠাতে হবে, তাহলে তার জন্য পাম্প ব্যবহার করা হয়। পাম্পের অ্যাসোসিয়েটেড হ্যাজার্ডস কী কী রয়েছে? বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ফেলিওর অফ মেকানিক্যাল কম্পোনেন্টস লাইক বিয়ারিং, ইম্পেলার, ব্লেডস, ভাইব্রেশন, কেয়ারলেস অপারেশন, মিসঅ্যালাইনমেন্ট, ফল্টি ডিজাইন, ফল্টি কাস্টিং, ল্যাক অফ মেনটেন্যান্স। তাহলে এগুলো সবই হচ্ছে পাম্পের সঙ্গে অ্যাসোসিয়েটেড হ্যাজার্ডস। মানে ঠিক মতন যদি বিয়ারিং ড্যামেজ থাকে তাহলে পাম্পটা ঠিক মতন রোটেট করবে না। যদি ইম্পেলার ব্লেড ড্যামেজ যদি থাকে তাহলে পাম্পের পারফরমেন্সটা কমে যাবে। মিসঅ্যালাইনমেন্ট যদি হয় তাহলে ভাইব্রেশন হতে পারে। ফল্টি ডিজাইন যদি করা হয় তাহলে মেশিনটা ঠিকভাবে কাজ করবে না। যদি মেনটেন্যান্স ঠিক মতন না হয় তাহলে ব্রেকডাউনের রিস্কটা বেড়ে যাবে। ওকে, এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড রিস্ক উইথ পাম্পস। নেক্সট আমরা দেখব কম্প্রেসার্স। কম্প্রেসার্সের কাজ কি? যে লিকুইড এবং গ্যাস তার ভলিউমটাকে কমানো এবং প্রেশারটাকে বাড়ানো। তাহলে কম্প্রেসার বেসিক্যালি কী করে? ভলিউমটাকে কমায় এবং প্রেশারটাকে বাড়ায়। তাহলে বিভিন্ন ধরনের পাম্প, বিভিন্ন ধরনের কম্প্রেসার আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। দেখো কি বলছে, কম্প্রেসার্স আর ইউজড ফর রিডিউসিং ভলিউম অ্যান্ড ইনক্রিজিং প্রেশার অফ লিকুইড অ্যান্ড গ্যাসেস। অ্যাসোসিয়েটেড হ্যাজার্ডস, ফেলিওর অফ মেকানিক্যাল কম্পোনেন্টস লাইক বিয়ারিং, ইম্পেলার, ব্লেডস, ভাইব্রেশন, কেয়ারলেস অপারেশন, মিসঅ্যালাইনমেন্ট, ফল্টি ডিজাইন, ফল্টি কাস্টিং, ল্যাক অফ মেনটেন্যান্স। তাহলে এগুলো হচ্ছে কম্প্রেসারের তোমার অ্যাসোসিয়েটেড হ্যাজার্ডস। নেক্সট আমরা দেখব রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্ল্যান্টস। এগুলো ব্যবহার করা হয় কিসের জন্য? যে ধরো কোল্ড স্টোরেজ ব্যবহার করা হচ্ছে কোনো ফ্যাক্টরিতে, তাই সেই কোল্ড স্টোরেজের টেম্পারেচারটা যাতে কম রাখা হয় সেই জন্য রেফ্রিজারেটিং প্ল্যান্ট ব্যবহার করতে হবে। রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্ল্যান্ট সেই জন্য ব্যবহার করা হয়। Refrigerating and air conditioning plants used for cooling of storage chambers, reducing temperature in buildings or materials in process. Major equipment
in the system, the major equipment in the system is a compressor coupled with a driving motor, air ducts, evaporators and blowers. তাহলে এগুলো হচ্ছে এই সিস্টেমের মেজর ইকুইপমেন্ট। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখব, অ্যাসোসিয়েটেড হ্যাজার্ডের মধ্যে কি কি রয়েছে। দিস মেনলি রিলেট টু দ্য কম্প্রেসর অ্যান্ড মোটর অ্যান্ড আর অ্যাজ মেনশন এলসওয়্যার ফর টু মেশিনস। তাহলে এই প্ল্যান্টের হ্যাজার্ড মূলত কম্প্রেসর এবং মোটরের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ কম্প্রেসরে হ্যাজার্ডস আমরা আগে পড়েছি এবং মোটরের মানে ইঞ্জিন মোটরের যে হ্যাজার্ডস আমরা আগে দেখেছি সেই ধরনের হ্যাজার্ডই এখানে রিফ্রিজারেটিং প্ল্যান্টেও দেখা যেতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পাওয়ার প্রেসেস। পাওয়ার প্রেস কি? পাওয়ার প্রেস বেসিক্যালি ব্যবহার করা হয় মাস প্রোডাকশনের জন্য, মানে বিভিন্ন ধরনের ছোট স্ট্যাম্প কম্পোনেন্টস বা প্রোফাইলড মেটাল পার্টস মাস প্রোডাকশন করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে এই পাওয়ার প্রেসেস। ঠিক আছে, দেখো কি বলছে, পাওয়ার প্রেসেস ইউজড ফর মাস প্রোডাকশন অফ আ ওয়াইড ভ্যারাইটি অফ স্মল স্ট্যাম্পড কম্পোনেন্টস অর প্রোফাইলড metal parts like a car door. The presses are mainly operated on hydraulic pressure and run by electric motors. ঠিক আছে, রান বাই ইলেকট্রিক মোটরস মানে এই প্রেসেস মূলত হাইড্রোলিক প্রেশারের সাহায্যে অপারেট করে এবং ইলেকট্রিক মোটর দ্বারা চালিত হয়। এবার এদের কি কি অ্যাসোসিয়েটেড হ্যাজার্ডস রয়েছে দেখো, ফেলিওর অফ হাইড্রোলিক পাইপ ফেলিওর হলে হাইড্রোলিক প্রেশার সিস্টেমে সমস্যা হতে পারে। ডিফেক্টিভ কাস্টিং মানে তোমার কাস্টিং ডিফেক্টিভ হলে ইকুইপমেন্টের স্ট্রাকচারাল প্রবলেম হয়ে যেতে পারে। ডিফেক্টিভ ডিজাইনের মধ্যে ফল্ট থাকলে সেটাও পাওয়ার প্রেসের প্রপারলি অপারেট করতে দেবে না। ল্যাক অফ মেনটেনেন্স। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো ইলেকট্রিক্যাল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। বেসিক্যালি এটা খুবই ইম্পর্টেন্ট। ইলেকট্রিক্যাল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বলতে ইলেকট্রিসিটি জেনারেট করা, সেটাকে ট্রান্সমিট করা, তারপরে সেটাকে ডিস্ট্রিবিউট এবং সাপ্লাই করা এবং বিভিন্ন মেশিনারি ড্রাইভ করার জন্য যে সমস্ত ইলেকট্রিক ইকুইপমেন্ট ব্যবহার করা হয় সেগুলো সব কিছুকেই কিন্তু ইলেকট্রিক্যাল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বলতে বোঝানো হচ্ছে। ঠিক আছে, দেখো কি বলছে, ইলেকট্রিক্যাল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইনক্লুডিং diesel generators, sets for generation of electricity such as generators, alternators. For transmission of electricity such as transmission towers, power lines, substations equipped with transformers, circuit breakers and isolating switches. তাহলে জেনারেশন অফ ইলেকট্রিসিটির জন্য কী কী ব্যবহার করা হচ্ছে, জেনারেটার্স, অল্টারনেটার্স, ডিজেল জেনারেটর সেটস ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। ইলেকট্রিসিটিকে ট্রান্সমিশন করার জন্য ব্যবহার করা হচ্ছে ট্রান্সমিশন টাওয়ার্স, পাওয়ার লাইন্স, সাবস্টেশন, ট্রান্সফরমার্স, সার্কিট ব্রেকার্স, আইসোলেটিং সুইচেস এগুলো ব্যবহার করা হচ্ছে। ফর ড্রাইভিং আদার মেশিনারি সাচ এস ইলেকট্রিক মোটর, ফর মোটর কন্ট্রোল সেন্টার্স, ফর আইসোলেশন অ্যান্ড কন্ট্রোল সাচ এস ক্যাবিনেটস, সুইচেস, মিটার্স এটসেট্রা। Diesel generator sets comprises of a diesel engine coupled to an alternator for producing electricity. তাহলে ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাই অফ ইলেকট্রিসিটির জন্য কী কী ব্যবহার করা হচ্ছে, সাবস্টেশন, ট্রান্সফরমার্স, সার্কিট ব্রেকার্স এগুলো ব্যবহার করা হচ্ছে। এবং ইলেকট্রিসিটি ব্যবহার করে অন্যান্য মেশিনারি চালানোর জন্য ইলেকট্রিক মোটরস ব্যবহার করা হচ্ছে। এবং ইলেকট্রিক্যাল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির মধ্যে মোটর কন্ট্রোল সেন্টার্সও রয়েছে, এগুলো ইলেকট্রিক মোটরের কন্ট্রোলের জন্য ব্যবহার করা হচ্ছে। এবং আইসোলেশন অ্যান্ড কন্ট্রোলের জন্য ব্যবহার করা হচ্ছে ক্যাবিনেটস, সুইচেস, মিটার্স এগুলো সমস্ত ব্যবহার করা হচ্ছে। আর একটা জিনিস এখানে বলছে দেখো কি, ডিজেল জেনারেটর সেট কি, বেসিক্যালি ডিজেল জেনারেটর সেটের মধ্যে একটা ডিজেল ইঞ্জিন থাকছে যেটা একটা অল্টারনেটরের সঙ্গে কাপেল থাকছে। এই সিস্টেমের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস করা হচ্ছে। ঠিক আছে, These can be found as mobile sets on construction sites or fixed installations. ঠিক আছে, মানে কনস্ট্রাকশন সাইটে মোবাইল জেনারেটর সেট ব্যবহার করা হয় এবং জেনারেটরকে এক সাইট থেকে অন্য সাইটে নিয়ে যাওয়া হয়। এবং ফিক্সড ইনস্টলেশন মানে কি, কিছু ক্ষেত্রে জেনারেটরের একটা নির্দিষ্ট জায়গায় জেনারেটরটা কী হয়, একটা নির্দিষ্ট জায়গায় পার্মানেন্টলি ইনস্টল করা থাকে। ঠিক আছে, তাহলে আজকে এতটাই।
আজকে আমরা এই চ্যাপ্টার 3 এর পার্ট 1 পড়লাম। এর নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টার 3 এর নেক্সট পার্টটা পড়বো। যদি তোমাদের এই ভিডিওটাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। তোমাদের যারা কলিগস বা বন্ধু যারা IC-77 এর জন্য প্রিপারেশন নিচ্ছে III এক্সামের জন্য, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমরা IC-77 এর নেক্সট চ্যাপ্টারগুলো তো খুবই তাড়াতাড়ি ভিডিও আনবো, পড়বো। এবং তার সাথে সাথে এই চ্যানেলে কিন্তু আমরা আরও যে সমস্ত ইম্পর্টেন্ট যে আইসিগুলো রয়েছে, যেগুলো III প্রফেশনাল এক্সামের জন্য এবং সার্ভেয়ার এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলোও আমরা এই চ্যানেলে খুব সহজ বাংলায় বুঝবো এবং পরীক্ষার জন্য খুব ভালো প্রিপারেশন নেব। ঠিক আছে, তাহলে আজকে এতটাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে, নেক্সট পার্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।